প্রিয় শ্রোতারা, আমি সুপর্ণা আবারও ফিরে আসলাম আজ যাহ গল্পের পরবর্তী পর্ব নিয়ে। তো চলুন গল্পে ফিরে যাই। ফিওনার চোখে তখন আতঙ্কের ঝিলমিল। জ্যাসপারের অতি কাছে আসার সাথে সাথেই মনে হলো তার চারপাশে সব কিছু হঠাৎ স্তব্ধ হয়ে গেছে। সে অনুভব করল জ্যাসপার তার শ্বাস প্রশ্বাসের আওয়াজ শুনতে পাচ্ছে। জ্যাসপার ফিওনার কাছে এসে দাঁড়ালো, আর তার উচ্চতা এক উঁচু পাহাড়ের মতো, যেখানে ফিওনার মতো ছোট্ট একজন মানুষের জন্য সব কিছু অতি বিশাল আর ভীতিকর। তার শরীরকে কিছুটা সামনে ঝুঁকিয়ে ফিওনার দিকে নজর রাখল। মনে হলো পেশিবহুল শিকারী তার শিকারের দিকে মনোযোগ দিচ্ছে। ফিওনার মাথার দুই পাশে কাচের দেওয়ালের বিরুদ্ধে জ্যাসপারের শক্তিশালী হাত দুটি স্থাপন হলো, ফিওনাকে তার গ্রাসে নিয়ে আসার জন্য প্রস্তুত। কাচের পৃষ্ঠে ঠান্ডা স্পর্শ তার পিঠে লাগছিল। প্রতিটি শ্বাসে ফিওনার মনে অশুভ অনুভূতি তৈরি করছিল। জ্যাসপারের স্নিগ্ধ অথচ ভয়ঙ্কর দৃষ্টি তার প্রতিটি ইন্দ্রিয়কে সচেতন করে তুলছিল। ফিওনার দৃষ্টি জ্যাসপারের দিকে নিবদ্ধ হলো, কিন্তু সে কোনো রকম শব্দ উচ্চারণ করতে পারছিল না। জ্যাসপার মাথা কিছুটা ঝুঁকে ফিওনার সামনে এসে বলল, "You are such a bloody foolish human, and I hate humans." জ্যাসপারের গম্ভীর কণ্ঠস্বর প্রচণ্ড ঝড়ের পূর্বাভাস দিল। তার কথায় বিদ্যুৎ চমকাচ্ছে, কারণ তোমরা হিউম্যানরা অনেক সেলফিশ আর বেঈমান হয়ে থাকো। তোমার মনে হয় আমি তোমাকে বিশ্বাস করব? বোকা দুর্বল মানবী। ফিওনার দৃষ্টি জ্যাসপারের চোখে গভীরতায় তলিয়ে যেতে চেষ্টা করছিল, কিন্তু সে জ্যাসপারের অভিব্যক্তিকে এক নির্দয় সত্তা দাঁতে ফেলল, যা তাকে আরও বিভ্রান্ত তার হতাশ করে তুলল। জ্যাসপার পুনরায় তার গম্ভীর কণ্ঠস্বর তুলল, "কি হলো? এখন কথা বলছো না কেন? শেষ সব কথা?" তার কথায় ছিল বিদ্রূপের রেশ, যা ফিওনার হৃদয়ে রক্তপাতের মতো অনুভব হচ্ছিল। ফিওনা নিজের মাথা নিচু করে নিল, মাটির দিকে তাকিয়ে থাকা তার জন্য নিরাপত্তার আড়াল। সেই সময় জ্যাসপার তার কানের কাছে মুখ নিয়ে যায়। তার গরম নিঃশ্বাস ফিওনার কানে উষ্ণ হাওয়ার ঝাপটা নিয়ে আসলো। আগে নিজেকে নিয়ন্ত্রণ করতে শেখো, বোকা মানবী। আমি কাছে আসলে তো দুনিয়া ভুলে যাও। ফিওনার মধ্যে যে আতঙ্ক কাজ করছিল, জ্যাসপারের কথার ভারে আরও বাড়তে লাগলো। জ্যাসপারের এই হাস্কি স্বরের মধ্যে ছিল এক অদ্ভুত ক্ষমতা, যা ফিওনার হৃদয়ে প্রবেশ করে তাকে এক অসাধারণ ভয়ঙ্কর আকর্ষণের আবহে ভাসছিল। সে জানত এই ভয়ঙ্কর ড্র্যাগন রাজপুত্রের সামনে দাঁড়িয়ে থাকা মানে এক কঠিন যুদ্ধের সম্মুখীন হওয়া। জ্যাসপার ফিওনার থেকে কিছুটা দূরে সরে এলো, তার বিরূপ আচরণের ভার থেকে নিজেকে মুক্ত করল। এদিকে ফিওনা দাঁড়িয়েছিল মাথা নিচু করে। হঠাৎ জ্যাসপার কফির মগ হাতে নিয়ে এক চুমুক দিল। কফি একদম ঠান্ডা হয়ে গেছে, তাতে তার রাগের আগুন প্রজ্বলিত হলো। সে ক্ষোভে কফি সজোরে ফিওনার দিকে ছুঁড়ে মারল। কফির তরল আকাশে বৃষ্টির মতো ফিওনার গায়ে ঝরে পড়ল। ফিওনার মুখ থেকে শুরু করে গলা পর্যন্ত ভিজে গেল সেই কালো কফির রস দিয়ে। তার সাদা গাউনটি কফির স্রোতে সম্পূর্ণ নষ্ট হয়ে গেল। মনে হলো নির্মলতার প্রতীকের পবিত্র স্থান অপবিত্র হয়ে পড়ল। ফিওনা হতভম্ব হয়ে তাকিয়ে রইল। সে উপলব্ধি করতে পারছে না, এত বড় অপমান সে সহ্য করতে পারে না।
তার চোখে অশ্রুর জল জ্বলে উঠল। রাগে, দুঃখ আর লজ্জা মিলেমিশে একাকার হয়ে গেল। ফেলে তার হৃদয়ের গভীরতা থেকে কান্নার আওয়াজ বেরিয়ে আসতে শুরু করলো। জেসপার অমানবিকভাবে বলল, এই মেয়ে, এই কফির মগটা নিয়ে এখনই আমার কক্ষ থেকে বেরিয়ে যাও। তোমার জন্য আমার কফিটা ঠান্ডা হয়ে গেছে। তার স্বরে ছিল নিষ্ঠুর অথচ ঔদ্ধত্যপূর্ণ কর্কশতা। ফিওনার হৃদয়ে তখন অদ্ভুত ক্ষোভ জাগ্রত হলো। সে কেবলমাত্র কফির জন্য কষ্ট পাচ্ছিল না, বরং তার আত্মসম্মানের প্রতি এমন নৃশংস আঘাত সে সহ্য করতে পারছিল না। ফিওনা মগটি হাতে নিয়ে এক প্রকার দৌড়ে কক্ষ থেকে বেরিয়ে গেল। তার চোখের জল আর হৃদয়ের দগ্ধ বিষণ্ণতা। প্রতিটি পদক্ষেপে কষ্টের স্রোত প্রবাহিত হচ্ছিল। সিঁড়ি বেয়ে নামতে নামতে তার মন কেবলমাত্র জেসপারের অমানবিক আচরণের বিষণ্ণ স্মৃতি দ্বারা গ্রাসিত ছিল। কিচেনে প্রবেশ করে অ্যাকুয়ারা তাকে দেখে আঁতকে ওঠে। ফিওনার হাতে কফির মগ, আর তার মুখ আর গলায় কফির দাগে ঢাকা পড়েছে। চমকিত হয়ে অ্যাকুয়ারা প্রশ্ন করল, এ কি ফিওনা, তোমার এই অবস্থা কেন? কফি নিয়ে পড়ে গিয়েছিলে কেন? ফিওনা কাঁদতে কাঁদতে উত্তরে বলে, তোমাদের প্রিন্স আমার উপর কফি ছুঁড়ে মেরেছে। অ্যাকুয়ারা বিস্ময়ের সাথে জিজ্ঞাসা করে, কি বলছো? প্রিন্স এটা করেছে? কিভাবে সম্ভব? আমাদের রাজ্যের রুলসে এসব করা তো নিষিদ্ধ। তাহলে উনি তোমার সঙ্গে এমন আচরণ কেন করলো ফিওনা? ফিওনার চোখে শুধুই জল, সে শুধু কেঁদেই যাচ্ছে। কেন উত্তর দেওয়ার শক্তি তার মধ্যে আর অবশিষ্ট নেই। তার মন খারাপ। পুরো পরিস্থিতি তাকে অতল অন্ধকারে ডুবিয়ে দিয়েছে। শেষে কফির মগ কিচেনে রেখে ফিওনা এক প্রকার দৌড়ে কিচেন থেকে বেরিয়ে যায়। তার উদ্দেশ্য একটি, নিজের কক্ষে ফিরে যাওয়া, যেখানে অন্তত কিছুক্ষণ একাকিত্বের নিরাপদ আশ্রয় পাবে। রাতের আকাশে নক্ষত্রেরা জ্বলে উঠেছে, কিন্তু বাড়ির ভেতরে গভীর এক নীরবতা বিরাজমান। রান্নাঘরের চারপাশে অ্যাকুয়ারা ব্যস্ত হাতে খাবারের পাতিল গুছিয়ে রাখছে। তার নিখুঁত নৈপুণ্য এই মহলের জন্য এক শৃঙ্খলিত কাজ। অপরদিকে ফিওনা ডাইনিং টেবিলে ধীরে ধীরে থালা বাসন সাজাচ্ছে। তার মনোজগতে আজকের দিনের অপমানের কালো ছায়া ভেসে বেড়াচ্ছে। টেবিলের কেন্দ্রে হৃষ্টপুষ্ট খোদাই করা এক সিংহাসনের মতো বিশাল চেয়ারে জেসপারের জন্য রাখা হয়েছে এক রাজপুত্রের উপযোগী আসন। মোমের আলোর নরম আভা টেবিলের উপরে পড়ে থালাগুলোর রূপালি প্রান্তগুলোকে দ্যুতি দিচ্ছে। ফিওনা একটার পর একটা পদ সাবধানে টেবিলে রাখছে। তার হাতে কাঁপুনি নেই, কিন্তু তার মন বিক্ষিপ্ত। আজকে হঠাৎ জেসপারের উপস্থিতির সংবাদ এসে পৌঁছায়। তার আজকের নির্দেশ, ডাইনিংয়ে আজকে সবার সাথে বসে খাবার খাবে, তাই এই রাজকীয় চেয়ারের আয়োজন। সেই উচ্চাকাঙ্ক্ষিত শক্তিমান পুরুষটি যখন তার রাজকীয় আসনে বসবে, তখন টেবিলের ওপর চাপা অথচ অসহনীয় এক পরিবেশ ভর করবে। আসবাবপত্র, থালাবাটি, খাবারের প্রতিটি থালা অপেক্ষা করছে সেই সর্বশক্তিমান ড্র্যাগন রাজপুত্রের প্রবেশের। ফিওনার মনোজগতে আজ ভয় আর দ্বিধার ঢেউ চলছে। বারবার মনে পড়ছে জেসপারের হাত থেকে তার উপর বর্ষিত সেই কফির মুহূর্ত, তার আত্মসম্মানের মর্মান্তিক আঘাত।
এখন আবার তার সম্মুখীন হতে হবে। সবার সামনে তাকে পুনরায় অপমান করবে কিনা এই ভাবনায় তাড়া করছে ফিওনার ভিতরে। কিন্তু এই বিশাল গ্লাস হাউসের শৃঙ্খলিত জীবনে তার কোনোই বিকল্প নেই। বাধ্য হয়ে তাকে এই ডাইনিং টেবিলে থাকতে হবে, সেই রক্তচক্ষু ড্রাগনের সামনে। ডাইনিং টেবিলে ইতিমধ্যে সবাই জড়ো হয়েছে। অ্যালভিরা, তারেনিয়াস আর বাকি ড্রাগন সদস্যরা নিজেদের আসনে ধীরে সুস্থে বসে পড়েছে। তারা একে অপরের সঙ্গে নিস্তব্ধ কথোপকথনে, কিন্তু ফিওনার মন অন্যদিকে। তার চোখের কোণে সারাক্ষণ তাকিয়ে রয়েছে সেই কাঠের সিঁড়ির দিকে, যেখানে দিয়ে জ্যাসপারের নামার প্রতীক্ষা করছে। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটে। কাঠের সিঁড়ির প্রতিটি ধাপে জ্যাসপারের ভারী পায়ের শব্দ শোনা যায়। প্রতিটি পদক্ষেপ তার অপরিসীম শক্তি আর ত্রাসের আভাস। সিঁড়ি বেয়ে নামতে থাকা জ্যাসপারের উপস্থিতি ঘরের প্রতিটি কোণে প্রতিধ্বনি হয়, আর উচ্চতা, আভিজাত্য আর তীক্ষ্ণ দৃষ্টি সবার সম্মুখে এক প্রভাব বিস্তার করে। ডাইনিং টেবিলের চারপাশে বাতাস ভারী হয়ে ওঠে, আর তার আগমনেই ফিওনার হৃদয় মুহূর্তেই জন্য থমকে যায়। অন্যরা গম্ভীর শ্রদ্ধায় তাকিয়ে আছে তাদের প্রিন্সের দিকে, কিন্তু ফিওনার মন দোলাচল করে। আজ আবার কিভাবে তার ভাগ্য নিয়ে খেলা হবে? জ্যাসপার তার রাজকীয় আসনে বসে পড়ল। তার দেহভঙ্গিতে এক ধরনের প্রচণ্ড গাম্ভীর্য ছড়িয়ে পড়ে। সম্রাটের মতো আভিজাত্য আর একছত্র ক্ষমতার প্রতীক হয়ে সেই আসনে তার অধিষ্ঠান বাতাসকেও ভারী করে তোলে। তার সামনে দাঁড়িয়ে থাকা ফিওনা আর অ্যাকোয়ারাকে এক নজর দেখে সে ঠান্ডা গলায় নির্দেশ দিল, অ্যাকোয়ারা, বসে পড়ো টেবিলে, তোমার আসনে। তো আমাদের সঙ্গে খাবার গ্রহণ করবে। অ্যাকোয়ারা এক মুহূর্তের জন্য ফিওনার দিকে তাকায়। তার চোখে ফুটে ওঠে দ্বিধা আর মায়া। এক অজানা বোধ তার অন্তরকে স্পর্শ করে। ফিওনার এই নিস্তব্ধ কষ্ট, এই নীরব প্রতিবাদ তার মনকে আলোড়িত করে। তবু অ্যাকোয়ারা অবশেষে তার প্রিন্সের আদেশ মেনে নিয়ে আস্তে করে চেয়ারে বসে পড়ে। কিন্তু ফিওনার ভাগ্যে কোনো বসার অনুমতি নেই। জ্যাসপারের নির্দেশে সে একা একাই সবার খাবার পরিবেশন করবে। তার হাত ধীরে ধীরে এগিয়ে যায় টেবিলের দিকে। একের পর এক প্লেটে নিরন্তর দক্ষতায় খাবার তুলে দিচ্ছে। খাবারের গন্ধে টেবিলের অন্যরা তৃপ্তি পেলেও ফিওনার মনে সেই কাজ কোনো আনন্দ বয়ে আনে না। প্রতিটি পরিবেশনের সঙ্গে সঙ্গে তার আত্মমর্যাদা ক্ষতবিক্ষত হচ্ছে, কিন্তু তবুও সে নিরুপায়, নির্বাসিত এক বন্দির মতো গ্লাস হাউজের এই শৃঙ্খলে জড়িয়ে আছে। অ্যাকোয়ারা দূর থেকে ফিওনার অসহায়তাকে লক্ষ্য করে। তার চোখে মিশে থাকে অপরাধ বোধ, কিন্তু সে কিছুই করতে পারে না। ফিওনার প্রতিটি পদক্ষেপ তার অন্তরের গভীরে ঝাঁকুনি লাগে, কিন্তু জ্যাসপারের দৃষ্টির সামনে সে নীরব থেকে যায়। অ্যাকোয়ারা মনে মনে দ্বিধাগ্রস্ত। ফিওনার মতো একটা মেয়েকে এভাবে অপমান আর কষ্ট দেওয়া, তা সে কিছুতেই মেনে নিতে পারছে না। তার মিষ্টি স্বভাব, শান্ত আচরণ সব কিছুই তো প্রমাণ করে যে ফিওনা কোনো জীবের ক্ষতির কারণ নয়। তবুও কেন তাকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে? অ্যাকোয়ারা নিজের মনকে প্রশ্ন করে, শুধু মানুষ বলেই কি সে এতটা অপদস্থ হবে, নাকি ড্রাগন রাজ্যের নিয়মের বাইরে কিছু চলছে? ফিওনার প্রতি এ অন্যায় আচরণ ড্রাগনদের গর্বিত ঐতিহ্যের সাথে বেমানান।
ড্রাগন রাজ্যের নিয়ম তো বরাবরই কঠোর হলেও ন্যায় বিচারে উপর ভিত্তি করেছিল, আর সেখানে এই মানবীর প্রতি এমন নির্মমতা। অ্যাকোয়ারার বুকের ভেতর গুমড়ে ওঠে। প্রিন্সের এই কঠিন রীতি কি সঠিক? অ্যাকোয়ারা বুঝতে পারে না, কিন্তু তার মনের ভেতর এক ধরনের অস্বস্তি ঘনীভূত হয়। প্রিন্স অরিজিন এই সাধারণ একটা মানবীর সাথে এমন আচরণ কেন করছেন? এই প্রশ্ন ক্রমেই তার চিন্তার গভীরে প্রতিধ্বনি হতে থাকে। কিন্তু রাজকীয় আদেশের সামনে সে যে অসহায়। রাতের নীরবতা ডাইনিং কক্ষের গুঞ্জন থেমে গেল। জ্যাসপার সবাইকে নিয়ে গুরুত্বপূর্ণ এক মিটিংয়ে বসলো। অন্ধকারে ঝলমল করতে থাকা চাঁদের আলো বড় বড় কাচের দেয়ালের বাইরে ছড়িয়ে পড়ছিল। কক্ষের ভেতর ড্রাগনদের একত্রিত উপস্থিত গম্ভীর এক আবহ তৈরি করলো। ফিওনা তখন নিজের কক্ষে ফিরে গেছে, আর অ্যাকোয়ারা, যার এ ধরনের মিটিংয়ে থাকার প্রয়োজন নেই, শুধুমাত্র কিচেনের কিছু কাজ শেষ করতে এসে নিস্তব্ধভাবে দূরে দাঁড়িয়েছিল। জ্যাসপার থারিনিয়াসকে নির্দেশ দিল, মিস্টার চ্যাংশিং আর ওয়াংলি, ওদের পরিকল্পনা সম্পর্কে যেভাবেই হোক খোঁজ নাও। অ্যাথেরিয়ানের মুক্তির পথে একাই একমাত্র ধাপ যা এড়ানো যাবে না। ওদের পরবর্তী পদক্ষেপ অনুযায়ী আমরা আমাদের পরিকল্পনা করব। থারিনিয়াস সম্মতি জানিয়ে মাথা নিচু করল। তার ডানা মেলে ধরল চীনের আকাশে উড়তে। সে জানত আজকের রাতটা গুরুত্বপূর্ণ। সে বিশেষ এক সংবাদ নিয়ে ফিরতে চায়, যা এই মিশন সম্পূর্ণ বদলে দিতে পারে। জ্যাসপার এরপর তার মনোযোগ ফেরালো আলভিরার দিকে। ফিওনাকে দিয়ে গ্লাস হাউস পরিষ্কার করাও। কদিন হলো গাছগুলো অপরিষ্কার হয়ে আছে। পুরো লিভিং রুমে খাঁজগুলো ক্লিন করতে হবে। তবে মনে রেখো, অ্যাকোয়ারা ওকে কোনো কিছু দেখিয়ে না দেয়। সাহায্য করার কোনো অধিকার নেই তার। আলভিরার মাথা নোয়ালো। তার মধ্যে ক্ষীণ এক সংশয় ছিল, কিন্তু জ্যাসপারের চোখের কঠোরতা তাকে নীরব রাখল। কক্ষের বাইরে থারিনিয়াস তখন প্রবল গতিতে চীনের আকাশপথে ছুটে চলেছে। রাতের বাতাস তার ডানা স্পর্শ করছে। আজকের রাতের শেষে জ্যাসপার এক বিশেষ বার্তা পেতে চলছে, যা তার চিন্তার গতিপথে নতুন মোড় আনবে। আলভিরা নিঃশব্দে ফিওনার কক্ষে প্রবেশ করল। ফিওনা তখন একটুখানি বিশ্রামের জন্য চোখ বুজেছিল। সারাদিনের ক্লান্তি তার মুখে স্পষ্ট। আলভিরা তার কণ্ঠকে অদ্ভুতভাবে শীতল করে বলল, এই মেয়ে শোনো, লিভিং রুমের গ্লাস এখনই পরিষ্কার করতে হবে। প্রিন্সের আদেশ। ফিওনা তার চোখ খোলার সাথে সাথে আলভিরার আদেশের কাঠিন্য বুঝে গেল, কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালো না। নিঃশব্দে উঠে দাঁড়ালো। তার ভেতরের ক্লান্তি তার চাহনির গভীরে লুকিয়ে রইল। কিছুক্ষণ পর ফিওনা লিভিং রুমে পৌঁছায়, যেখানে গ্লাস পরিষ্কারের সরঞ্জামগুলো অগোছালোভাবে ছড়িয়ে রাখা। একটা বালতি, গ্লাস ক্লিনার, শুকনো সাদা কাপড় আর একটা পুরনো মই। আধুনিক এই গ্লাস হাউসের শোভামণ্ডিত সৌন্দর্যের সাথে এই সরঞ্জামগুলো যেন মেলাতে পারল না। সারা ঘর জুড়ে কাচের যে আভিজাত্য ছড়িয়ে আছে, সেখানে তাকে অ্যানালগ পদ্ধতিতে গ্লাস পরিষ্কার করতে হবে, যা নিঃসন্দেহে অপমানের এক সূক্ষ্ম অস্ত্র। ফিওনা বুঝতে পারল, এটা শুধু শাস্তি নয়, বরং একটা উপহাস। জ্যাসপার তার সাথে খেলা করছে, অকারণেই তাকে এই প্রতিটি পদক্ষেপে হেনস্থা করছে। ফিওনা মন এখন মুহূর্তের জন্য থমকে যায়।
এই শক্তিশালী ড্রাগন রাজপুত্রের বিরুদ্ধে। আর তার অপরাধটা আসলে কি, যে তাকে এমন কঠিন পরীক্ষার মধ্যে ফেলে রেখেছে? তার চোখের কোণে অজান্তেই জল জমতে থাকে, কিন্তু সে সেই জলকে দেখিয়ে দেয় না। গ্লাসের পাশে দাঁড়িয়ে এক কঠিন দীর্ঘশ্বাস ফেলল, কাপড় হাতে তুলে নিয়ে কাজ শুরু করলো। এটাই তার একমাত্র পথ। ফিওনা রাতভর নিঃশব্দে লড়াই করেছে গ্লাসের সাথে। প্রতিটি গ্লাসের পৃষ্ঠ তার আত্মার প্রতিফলন ধরে রেখেছে। সেখানে ছিল তার ক্লান্তি, নীরব যন্ত্রণা আর অপমানের দাগ। একের পর এক গ্লাস পরিষ্কার করতে করতে কেবল ফ্লোরই নয়, তার মনও ঘোলাটে হয়ে উঠেছে। চারপাশে ছড়িয়ে থাকা সাবানের ফেনা তাকে উপহাস করছিল। ভোরের হালকা আলো যখন জানালার কাছে ধাক্কা দিল, ফিওনা একরাশ ক্লান্তি নিয়ে মই থেকে নেমে এলো। মইটা একপাশে ঠেলে রেখে হাতে থাকা বালতি নিয়ে খুব ধীরে ধীরে পা ফেলল, প্রতিটি পদক্ষেপ সাবধানে। এক ভুলে তার পরিশ্রম ভেস্তে না যায়। সাবধানে পানিতে ফ্লোর সাদা হয়ে গেছে, আর সেই সাথে তার আত্মবিশ্বাসও ক্ষয় হয়ে যাচ্ছে। ফ্লোর পরিষ্কার করতে হবে, কিন্তু ফিওনার শরীরে আর সেই শক্তি নেই। বালতিতে নতুন করে পানি ভরে ফ্লোরের শেষ অংশের দিকে সে এগিয়ে যায়। ফিওনার উদ্দেশ্যেও আগে সিঁড়ি মুছবে, তাই খুব ধীরে ধীরে উঠতে যাচ্ছিল। আর তখনই জ্যাসপার সিঁড়ি বেয়ে নামছে, দ্রুত পদক্ষেপে কিছু জরুরি কাজের তাড়া নিয়ে। ফিওনা তখনও সিঁড়ি বেয়ে ওঠার প্রস্তুতি মাত্র। এক সিঁড়িতে পা রেখেছে, চোখ ঠিকমতো না তুলে সে এগিয়ে আসছিল। এক মুহূর্তে দুজনের পথ এক হয়ে গেল। জ্যাসপার সজোরে ফিওনার সাথে ধাক্কা খায়। ফিওনার হাতে থাকা বালতি মুহূর্তেই মাটিতে পড়ে যায়, আর সেই সাথে সব পানি ছিটকে পড়ে ফ্লোরে। সাবান আর পানি মিশে পুরো লিভিং রুমের ফ্লোর পিছলে হয়ে যায়। জ্যাসপার সামান্য হোঁচটকে পা ঠেকালো, নিজেকে সামনে নিল, কিন্তু ফিওনা ততক্ষণে ভারসাম্য হারিয়ে ঢলে পড়েছে। ফিওনার শরীর তখন ভারসাম্য হারিয়েছে। সে ঝট করে জ্যাসপারের ধূসর রঙের শার্টের কাঁধে আঁকড়ে ধরেছে, যাতে পড়ে না যায়। জ্যাসপারের দিকে টান লেগে শার্টটা কুঁচকে গেছে। আর পুরো ঘটনাটা এত দ্রুত ঘটে যে জ্যাসপার বুঝে ওঠার আগেই জ্যাসপার ফিওনাকে নিয়ে মেঝেতে লুটিয়ে পড়েছে। তবে ভাগ্যের নির্মম পরিহাসে ফিওনার পতন সরাসরি জ্যাসপারের ওপরেই হয়েছে। জ্যাসপার হঠাৎ আঘাতে মৃদু ব্যথা অনুভব করে মাথায়, কিন্তু তার ধ্যান তখন সম্পূর্ণ অন্যদিকে। ফিওনা তার বুকের ওপর পড়ে গেছে। শ্বাসকষ্টের মতো নীরবতা ঘিরে ধরে মুহূর্তটাকে। ফিওনার চোখগুলো বিস্ময়ে বড় বড় হয়ে গেছে। সে মাথা তুললেই দেখতে পেল জ্যাসপারের রাগান্বিত মুখ, যার দৃষ্টিতে এক প্রকার ভ্রুকুটি লুকিয়ে আছে। আর তার সেই অলিভ গ্রিন চোখ দ্রুত পথ করছে আগুনের মতো। ফিওনার চুল আর মুখমণ্ডল সাবানের সাদা ফেনায় আচ্ছন্ন হয়ে আছে। জ্যাসপারের বুকের ওপর পড়ে থাকা ফিওনার চেহারা এতই বিচ্ছিন্ন দেখাচ্ছে, পুরো পরিস্থিতির একমাত্র প্রত্যক্ষদর্শী সাবানের সেই ফেনা। এক অদ্ভুত নীরবতা গ্রাস করে চারপাশকে, শুধু জ্যাসপারের রাগান্বিত দৃষ্টির চাপ ফিওনাকে ভস্ম করে দিতে চাচ্ছে। জ্যাসপারের কণ্ঠের কঠোরতা লোহার শিকলের মতো ফিওনার কানে আঘাত করে। এই মেয়ে কোনো কাজ কি শিখেনি ঠিকমতো? সারা ফ্লোর সাবান পানিতে ভাসিয়ে ফেলেছ। ওঠো আমার উপর থেকে।
ফিওনা তাড়াহুড়ো করে উঠে দাঁড়াতেই চেষ্টা করলেও সাবান পানির বিচ্ছিলতা তাকে ফের ভের্ত করে দেয়। পা পিছলে আবারও সে জেসপারের উপর পড়ে যায়। জেসপার এক নিঃশ্বাসে ব্যথার মৃদু শব্দ করল। তার মুখের অভিব্যক্তি স্পষ্ট বিরক্তিতে ভরা। ফিওনা পুনরায় মাথা তুলে তাকায়, চোখে লজ্জার ছাপ। উঠতে পারছি না তো, ফিস ফিস করে বলে ফিওনা, গলার সুরে এক প্রকার অসহায়তা। জ্যাসপার গভীর বিরক্তির সুরে তাচ্ছিল্য করে বলল, আমার উপর পড়ে থাকতে নিশ্চয় খুব আনন্দ হচ্ছে, তাই না? তাই ওঠা হচ্ছে না তোমার? তার রাগান্বিত দৃষ্টির তীব্রতা ফিওনার মনে চাবুকের মতো আঘাত হানে, আর ফিওনার শরীরের উপর ছড়িয়ে থাকা সাবানের ফেনা আরও প্রকটভাবে হাস্যকর করে তোলে পুরো পরিস্থিতি। জ্যাসপার হঠাৎই ফিওনাকে এক ঝটকায় ঘুরিয়ে নেয়। মুহূর্তের ভেতরেই ফিওনা তার নিচে, আর সে নিজে ফিওনার উপরে। চারপাশে সাবানের পিচ্ছিল জলধারায় নিমজ্জিত ফ্লোরে। ফিওনার চোখে বিস্ময় আর জ্যাসপারের চোখে অগ্নি। রাগ আর অদ্ভুত এক টান স্পষ্ট হয়ে ওঠে। জ্যাসপারের শরীরের ওজন ফিওনার ওপর ভর করে আছে। তার উষ্ণ নিঃশ্বাস ফিওনার মুখে এসে ঠেকে। ফিওনার হৃদস্পন্দন দ্রুত হয়ে ওঠে, আর জ্যাসপার কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে। ফিওনার মুখের কাছাকাছি জ্যাসপারের চেহারা। সেই মুহূর্তে তাদের চারপাশে সাদা ফেনা আর ঠান্ডা ফ্লোর এক অদৃশ্য মায়াজালের অংশ হয়ে যায়। ফিওনা বাকরুদ্ধ হয়ে পড়ে। তার শরীরের উপর জ্যাসপারের উপস্থিতি তাকে স্তব্ধ করে রেখেছে। জ্যাসপার উঠে দাঁড়ানোর চেষ্টা করতেই তার ভারসাম্য হারিয়ে যায়। পিচ্ছিল সাবান পানিতে পা পিছলে ফিওনার উপর আবারও ধপাস করে পড়ে যায়। এবার তার মুখে সরাসরি ফিওনার ঘাড়ে এসে ঠেকে। সেই মুহূর্তেই ফিওনার সারা দেহ শীতল স্রোতে শিহরিত হয়ে ওঠে। চারপাশে সব শব্দ স্তব্ধ হয়ে গেছে। ফিওনার ঘাড়ে জ্যাসপারের গরম নিঃশ্বাসের আভাস স্পষ্টভাবে অনুভব হয়। তার ত্বকে অজান্তেই স্পর্শের নীরব ঝড় বয়ে যায়। জ্যাসপারের চুলের ভেজা অনুভূতি ফিওনার ত্বকে মিশে গিয়ে অদ্ভুত অনুভূতির জন্ম দেয়। ঘরের প্রতিটি কোণায় গ্লাসের দেয়ালের প্রতিফলন সেই অদ্ভুত দৃশ্যের সাক্ষী হয়ে আছে। জ্যাসপার নিজেও কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে থাকে। তার মুখ ফিওনার ঘাড়ের কাছে নিবিড়ভাবে স্থির। ফিওনার শ্বাস দ্রুত হয়ে আসে। তার মনের অজস্র চিন্তা এক মুহূর্তের জন্য আটকে গেছে। তারপর জ্যাসপার ধীরে ধীরে ফিসফিসিয়ে বলে, তোমার এসব বোকা বোকা কাজের জন্য আমাকেও বিপদে পড়তে হয় কেন বারবার ফিওনা? হ্যাঁ? ফিওনা কোনো উত্তর দিতে পারে না। তার দেহের প্রতিটি স্নায়ু সেই ঘনিষ্ঠ স্পর্শে বিদ্যুৎ প্রবাহিত হয়ে উঠেছে, আর তার মনের ভেতরে জ্বলতে থাকা প্রশ্নগুলোর কোনো উত্তর খুঁজে পাওয়া যায় না। জ্যাসপার পুনরায় খুবই সাবধানতার সাথে ধীরে ধীরে ফিওনার উপর থেকে সরে যেতে চায়, কিন্তু হঠাৎই টের পায় যে তার গলার সেই রহস্যময় লকেট ফিওনার জর্জেটের ফ্রকে বুকের কাছেই কাপড়ের সাথে জট পাকিয়ে গেছে। তাদের দুজনের মাঝে শূন্যতা আরেকবার বন্ধ হয়ে আসে। ফিওনার শ্বাস ধীরে ধীরে ভারী হয়ে ওঠে। জ্যাসপার কিছুক্ষণের জন্য হতবুদ্ধির মতো চেয়ে থাকে। তার হাতে স্পর্শ করে লকেটটি ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু কাপড়ের সূক্ষ্মতা আর লকেটের ধারালো অংশগুলো তাদের দুজনকে আরও ঘনিষ্ঠভাবে আবদ্ধ করে রাখছে। ফিওনার নিঃশ্বাস বন্ধ করে স্থির থাকে। তার চোখে আতঙ্ক আর অস্বস্তির ছাপ স্পষ্ট, কিন্তু নিজের অবস্থা
থেকে মুক্ত হওয়ার জন্য কিছু বলতে পারছে না। সেই অদ্ভুত লকেট জ্যাসপারের সাথে তার অবিচ্ছেদ্য কোনো বাঁধনের মতো তাকে আটকে রেখেছে। আবারও শুরু হলো আর এক ঝামেলা। জ্যাসপার এক প্রকার বিরক্তির সুরে বলল। তার গলার স্বর গম্ভীর তীক্ষ্ণ, কিন্তু তার হাতের প্রতিটি স্পর্শে ফিওনার মন কেঁপে ওঠে, যা তাদের ইচ্ছের বিরুদ্ধে হলেও প্রতিটি ক্ষণে আরও নিবিড় হয়ে আসছে। জ্যাসপারের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে চিৎকার করে ডাকে আলভিরাকে, আর তার কণ্ঠের সেই কমান্ড গোটা গ্লাস হাউস কাঁপিয়ে তোলে। মুহূর্তে আলভিরা ছুটে আসে। সিঁড়ির উপর থেকে দৃষ্টি দেখে তার মুখে বিস্ময়ের ছাপ। সাদা সাবানের ফেনা ভরা সেই পিচ্ছিল ফ্লোরে ফিওনা আর জ্যাসপারের গাঁটছড়া বাঁধা অবস্থায় পড়ে আছে। দৃশ্যটি যেমন অপ্রত্যাশিত তেমনি অবাক করার মতো। আলভিরার নিচে না নেমেই দৃশ্যের গভীরতা বুঝে নেয়। নিচের ফ্লোর দুঃস্বপ্নের মতো পিচ্ছিল। এই অবস্থায় সে নিজেও সাহায্য করতে পারবে না। তার মুখ থেকে নির্গত হয় প্রিন্স অরিজিন। এসব কিভাবে হলো? জ্যাসপার রাগান্বিত, তার তীব্র বিরক্তির স্বরে চেঁচিয়ে আলভিরার অযথা প্রশ্ন না করে ফ্লোরে পানি ঢালার ব্যবস্থা করো দ্রুত। আলভিরা তাড়াতাড়ি দোতলা থেকে একটি মোটা পাইপ নিয়ে আসে আর দ্রুততার সঙ্গে পানি ঢালতে শুরু করে। উপর থেকে ঝরে পড়া সেই শীতল পানি ধীরে ধীরে ফ্লোরকে ধুয়ে দিচ্ছে, আর সেই সঙ্গে ভিজিয়ে দিচ্ছে জ্যাসপার ফিওনাকে। পানির স্রোতে চারপাশে ভিজে যাচ্ছে, আর ফিওনার কাঁধে ভিজে চুলের ঢেউয়ের মতো তার চারপাশে বয়ে চলেছে। জ্যাসপার ফ্লোরে হাত দিয়ে ভিজে যাওয়া সত্ত্বেও তার ভ্রু কুঁচকে থাকে, ফিওনার দিকে রাগে অপমানে তাকিয়ে। অবশেষে ফেনা আর পানির স্রোত ধুয়ে তাদের মুক্ত করে, কিন্তু সেই মুহূর্তেই বোঝা তাদের মনে এক গভীর রেখাপাত করে দেয়। ফিওনার ঠোঁট মৃদু কাঁপছে, কোনো অব্যক্ত আবেগ গোপন করতে পারছে না। তার চোখের কোণে জমে থাকা ভেজা ভাবটুকু এক অদ্ভুত অনিশ্চয়তার জন্ম দেয়। সে জানে না কেন এই মুহূর্তে তার শরীর এমনভাবে সাড়া দিচ্ছে। তার সামনে থাকা জ্যাসপারের সবুজ নেত্রপল্লব এক গম্ভীর রহস্যময়তা নিয়ে ঝলমল করে। জ্যাসপার কিছুক্ষণ ফিওনার দিকে স্থির নিঃশব্দে তাকিয়ে থাকে। তার চোখে সেই গভীরতা আকর্ষণ নাকি রাগ, তা ফিওনা ঠিক বুঝে উঠতে পারে না। তার সবুজ চোখের সেই স্থির দৃষ্টিতে কোনো অদৃশ্য তলোয়ার ঝুলে আছে, যা তাদের মাঝে ক্রমাগত দূরত্ব সৃষ্টি করে ও এক অদম্য টানে ফিওনাকে তার দিকে টেনে নিচ্ছে। জ্যাসপার হঠাৎই তার দৃষ্টির অচেনা কোমলতার দূরে ঠেলে দেয়। তার ভেতরের রাগের ঝলক ফিরে আসে, কিন্তু সেই মুহূর্তেই কি এক নিমিষের জন্যই তার চোখের অন্য কিছু ছিল। জ্যাসপার ফিওনার কোমরে জড়িয়ে ধরে এক ঝটকায় ফিওনাকে নিয়ে উঠে দাঁড়ায়, আর মুহূর্তের জন্য মনে হয় সময় থেমে গেছে। কিন্তু বাস্তবতা নিষ্ঠুর। যখন সে ফিওনাকে ছেড়ে দিয়ে সরে দাঁড়ায়, ততক্ষণে তার জামার বুকের অংশ থাকা কিছু সুতো আর কাপড় জ্যাসপারের লকেটের সাথে ছিঁড়ে যায়। সম্পর্কের একটি অংশ অচিরেই বিচ্ছিন্ন হয়ে গেল। জ্যাসপার একবার পিছনে ফিরে তাকায় না, হন হন করে গ্লাস হাউসের ভেতর থেকে বেরিয়ে যায়, ভেজা শরীরে স্নিগ্ধতা নিয়ে। আলভিরা এবার নিচে নেমে আসে, মনে হলো অগ্নিসংযোগের পর একমাত্র উদ্ধারকারী। তার কণ্ঠে চরম অসন্তোষ। এই মেয়ে, কোনো কাজ ঠিকমতো পারো না? কী করছো? এ কি বাড়িঘরের অবস্থা তো, হ্যাঁ?
ফিওনা কিছু বলল না, মাথা নিচু করে থাকে। সমস্ত অভিযোগের বোঝা তার উপর চেপে বসেছে। সে অনুভব করে এই পরিস্থিতিতে তার নীরবতা অপরাধের স্বীকৃতি, যেখানে তার ভাবনা আবেগ সব কিছুই এক অব্যক্ত কান্নায় রূপ নিচ্ছে। ইতিমধ্যেই পর্বটি এখানেই শেষ করলাম। বেইজিং শহরের এক নিস্তব্ধ প্রান্তে ছোট্ট পাথরের ব্রিজে দাঁড়িয়ে আছে জ্যাসপার আর থেরেনিয়াস। চারপাশে নগরীর ঝলমলে আলো, দূরে আকাশের দিকে মিশে যাওয়া পুরনো স্থাপত্য আর ঝুলে থাকা বিদ্যুতের তারগুলো দুই বিপরীত জগতের সংঘর্ষে আলোকিত। নিস্তব্ধ রাতে নিঃসীমতায় হালকা বাতাস বয়ে চলছে। তাদের পোশাকের কোলাহলে হারিয়ে যাচ্ছে শহরের মৃদু কোলাহল। জ্যাসপার ব্রিজের প্রান্তে দাঁড়িয়ে দৃঢ়তার এক অবিচল চিত্র, চোখের দৃষ্টি সোজা নদীর ওপারে অদেখা লক্ষ্যবিন্দুর সন্ধানে মগ্ন। থেরেনিয়াস এক পা পিছনে, তার মুখে রহস্যের ছায়া। আজ সে এমন কিছু খবর এনেছে যা জ্যাসপারের জন্য এক দীর্ঘ অপেক্ষার অবসান, নতুন পরিকল্পনার দ্বার উন্মোচন। জ্যাসপারের চোয়ালে দৃঢ়তা, খবরটি তার হৃদয়ে অনির্বচনীয় তৃপ্তির অগ্নিশিখা জ্বালিয়েছে। এবার তার পরিকল্পনার প্রতিটি ছক কার্যকর হবে। থেরেনিয়াসের কণ্ঠস্বরে গভীর গম্ভীরতা, সারা পৃথিবীর রহস্য সেই কথায় বাঁধা। সেই ছোট্ট ব্রিজে দাঁড়িয়ে দুই নিয়তির এক অমোঘ খেলায় পরস্পরের সঙ্গী, যে খেলা জ্যাসপারের হাতে সমস্ত পৃথিবী পাল্টে দিতে প্রস্তুত। প্রিন্স অরিজিন, লন্ডনের খ্যাতিমান বিজ্ঞানী ডক্টর আর্থার ব্ল্যাক, যিনি আগামীকাল মিস্টার ওয়াংলির সঙ্গে চুক্তিবদ্ধ হবেন, তারা দুজনে মিলে অ্যাথেরিয়ানকে নিয়ে নতুন পরিকল্পনা করতে যাচ্ছেন। আজ রাতেই মিস্টার ওয়াংলি লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। এখন পর্যন্ত এটাই নিশ্চিত খবর। থেরেনিয়াসের দিকে শান্ত চোখে তাকিয়ে জ্যাসপার বলল, আমি সিদ্ধান্ত নিয়েছি আমাকে কি করতে হবে। তবে তুমি, আমি আর অ্যালভিরা, আমরা ওয়াংলির লন্ডন যাত্রার পূর্বেই ডক্টর আর্থার ব্ল্যাকের কাছে পৌঁছে যাব। থেরেনিয়াস মুখে বিষণ্ণ ভাব ফুটিয়ে বলল, প্রিন্স, আমাদের পরিকল্পনাটি কী? জ্যাসপার তার উত্তরে রহস্যময় মৃদু হাসি ফুটিয়ে বলল, এখনই সব জানতে হবে না, তবে গ্লাস হাউসে ফিরে গিয়েই বিস্তারিত আলোচনা হবে, আর সেটাই হবে আমাদের পরবর্তী পদক্ষেপ। এই বলে গ্লাস হাউসের উদ্দেশ্যে হন হন করে রওনা দিল জ্যাসপার থেরেনিয়াসকে সঙ্গে নিয়ে। অন্ধকারে হারিয়ে যেতে থাকে রাস্তার সেই গভীর দৃশ্যাবলী, এক রহস্যময় অভিসারের সাক্ষী হয়ে রইল। ফিওনা নীরবে গ্লাসের দেয়াল ভেদ করে গভীর রাতে বাইরে চাঁদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এখানে দাঁড়িয়ে চাঁদটাকে বিশাল রূপালি থালার মতো লাগে। তার জ্যোৎস্নার শুভ্র আলো পাহাড় আর চারপাশের গাছপালায় মেলে ধরা। মৃদু আলোয় তার চুলগুলো সেই জ্যোৎস্নার আলোয় এক অদ্ভুত মায়াবী আভা ধারণ করেছে। ফিওনার মুখের অভিব্যক্তিকে এক ধরনের প্রশান্তি। এই দৃশ্য তার সমস্ত অস্থিরতাকে ভুলিয়ে দিতে সক্ষম। কিন্তু হঠাৎ করে প্রকৃতি যেন প্রচণ্ড কোনো শক্তির দ্বারা প্রকল্পিত হলো। পুরো গ্লাস হাউস ভূকম্পনের মতো দুবার প্রবলভাবে নড়ে উঠল। কিন্তু ফিওনার মুখে কোনো আতঙ্কের ছাপ নেই। এখন আর এই কম্পনে সে চমকে ওঠে না, কারণ সে জানে যে এগুলো তাদের পদচারণ প্রভাব। বিশাল দেহধারী ড্র্যাগনদের ভারী পদক্ষেপে পাহাড় বরাবর এইভাবে কেঁপে ওঠে। তাদের অভিজাত্য আর ক্ষমতা প্রকৃতির বুকেও গভীর রেখাপাত করে। জ্যাসপার গ্লাস হাউসে প্রবেশের সাথে সাথেই সমস্ত ড্র্যাগনরা একত্রিত হলো। গুরুতর আলোচনা সভায় তার অভিজাত উপস্থিত আর
তীক্ষ্ণ দৃষ্টিতে চারপাশ নিস্তব্ধ হয়ে উঠল। অ্যালভিরা আর থেরেনিয়াস সহ উপস্থিত সমস্ত ড্র্যাগনের চোখ অনিশ্চয়তার ছায়া। প্রিন্স অ্যালভিরা অধীর আগ্রহে প্রশ্ন করল, আমাদের পরবর্তী পদক্ষেপ কী? জ্যাসপার কিছুক্ষণ নিস্তব্ধভাবে সামনে তাকিয়ে রইল। তার চেহারায় এক অমননীয় অভিব্যক্তি ফুটে উঠল। সে বহু কৌশল আর তীক্ষ্ণ চিন্তায় নিমগ্ন। আজ রাতেই জ্যাসপার ধীর অথচ কঠিন স্বরে বললেন, আমরা লন্ডনে প্রবেশ করব। ডক্টর আর্থারের সাথে আমরা ওয়াংলির সাথে মিটিংয়ে বসব, যেখানে মিস্টার ওয়াংলি আর চ্যাংশিং তাদের গোপন পরিকল্পনার চক আঁটবেন। থেরেনিয়াস কিছুটা দ্বিধায় প্রশ্ন তুলল, তবে প্রিন্স, ডক্টর আর্থারকে আমাদের সেই সুযোগ দেবেন? আমরা তো বিজ্ঞানী নই, আর যদি সন্দেহের বশে বুঝে যান যে আমরা সাধারণ কেউ নয় বরং ড্র্যাগন। জ্যাসপার থেরেনিয়াসের কথায় ক্ষণিকের জন্য স্থির থাকলো, তারপর তীক্ষ্ণ অথচ আস্থাময় এক হাসি তার ঠোঁটে ফুটে উঠল। তাদের অনুমোদন নেওয়া আমাদের হাতে নেই, তবে তাদের চিন্তা শক্তিকে নিয়ন্ত্রণে রাখা আমাদের ক্ষমতায় আছে। একবার তাদের ব্রেইনে প্রবেশ করলেই সব বাধা ভেসে যাবে আমাদের সামনে। অ্যালভিরার চোখে ঝলসে উঠল সাহসের অগ্নি, আর সমস্ত ড্র্যাগনের চোখে ফুটে উঠল এক অমোঘ সংকল্প। অ্যালভিরার প্রশ্ন থেমে যায়নি। গভীর অনিশ্চয়তায় সে বলল, কিন্তু কিভাবে প্রিন্স? ডক্টর আর্থারকে কি সত্যি আমরা মুঠোর ভেতর এনে ফেলতে পারবো? জ্যাসপার তার গভীর সবুজ দৃষ্টিতে স্থির হয়ে অ্যালভিরার দিকে তাকালো। আমার ড্র্যাগন শক্তির সাহায্য তাকে হিপনোটাইজ করব। আর তার কণ্ঠে ছিল শীতল সংকল্প। সিদ্ধান্তের প্রতি সামান্যতম দ্বিধাও নেই তার। তবে থেরেনিয়াস অমনি সতর্কতার সুরে প্রতিবাদ করে উঠল, প্রিন্স, এ কাজের মধ্যে ঝুঁকি আছে কিন্তু। কিং ড্রাকোনিস নিজেই তো সাবধান করেছিলেন, পৃথিবীতে মাত্র 2বার আপনি এই কৌশল ব্যবহার করতে পারবেন, এর চেয়ে বেশি নয়। মাত্র একবারের ব্যবহারে আপনার শক্তির সীমা অতিক্রম হতে পারে। আপনি জানেন তো প্রিন্স, এই ক্ষমতার তীব্র প্রভাব কতটা ভয়ঙ্কর হতে পারে। একবার ব্যবহারের পরও আপনি প্রচণ্ড দুর্বল হয়ে পড়বেন। এমনকি তার পরিণতি কি হতে পারে তা কিং ড্রাকোনিসও অনুমান করতে পারেননি। জ্যাসপারের মুখে উদাসীন এক মৃদু হাসি ফুটে উঠল। তার কণ্ঠ আরও দৃঢ়তর হলো, থেরেনিয়াস, আমি আমার ভাইকে মুক্তি করতে যে কোনো সীমা পার হতে পারি। ড্র্যাগনের সম্মান তো এটাই বলে যে আমরা আমাদের লক্ষ্য পূরণের জন্য আত্মদানে দ্বিধা করি না। ভুলে যেও না, আমরা ড্র্যাগন। আমাদের হৃদয় ওই হিউম্যানদের মতো সেলফিশ নয়। জ্যাসপার গভীর শীতল গলায় বলল, মন দিয়ে শোনো, আমি অ্যালভিরা আর থেরেনিয়াস আজ রাতেই লন্ডনের উদ্দেশ্যে রওনা দেব। আমাদের অনুপস্থিতিতে হাউজের প্রতিটি কোণ, প্রতিটি পথ তোমাদের পাহারায় থাকতে হবে। আর ওই মেয়েটি ফিওনা, তার প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখবে, যেন কোনো অবস্থাতেই সে এই গ্লাস হাউসের সীমা পেরোতে না পারে। তার মুখে অভিব্যক্তি ছিল কঠিন, কিন্তু এই আদেশে কোনো প্রশ্ন বা ব্যাখ্যার প্রয়োজন নেই। আমাদের না ফেরা পর্যন্ত সে আর দৃঢ়ভাবে বলে চলল, তোমাদের কেউই এই আদেশ থেকে বিচ্যুত হবে না। এই হাউস, এই পরিসর, এখানেই তার অবস্থান সীমাবদ্ধ থাকবে। প্রত্যেকের কণ্ঠে প্রতিধ্বনিত হলো এক অভিন্ন প্রতিজ্ঞা।
পাহাড়ের এই নিবিড় অরণ্যে চাঁদের ম্লান আলোয় সেই প্রতিজ্ঞা প্রতিধ্বনিত হয়ে গেল। প্রকৃতির বুকে ছড়িয়ে পড়ল ড্রাগনের অনন্ত আনুগত্য। জ্যাসপার মাথা হেলিয়ে সন্তুষ্টি প্রকাশ করল। তার সবুজ দৃষ্টি প্রতিটি ড্রাগনের অন্তরে সঞ্চারিত হলো। হঠাৎ তার চেহারায় এক প্রশান্তির আভা ফুটে উঠল। সে জানে যে তার আদেশ এক মুহূর্তের জন্য ভঙ্গ হবে না। আলভিরা, জ্যাসপার আর থারেনিয়াস তাদের প্রকৃত ড্রাগন রূপ ধারণ করল। এক এক করে পাহাড়ের উপত্যকা থেকে নেমে এসে তারা মাটি থেকে আকাশে উত্থিত হলো। তাদের ডানাগুলির ভীষণ বিস্তৃত আর শক্তিশালী ঝাপটায় চারপাশের গাছপালাও নড়ে উঠল। প্রত্যেকের দেহে সূক্ষ্ম আঁকাবাঁকা আঁচড়ে ভরা তাদের গৌরবময় অতীতের সাক্ষ্য, আর তারা এক এক করে আকাশের দিকে উঠে গেল। আলভিরার বিশাল রূপালী ডানার ছটায় প্রতিফলিত হলো রাতের জ্যোৎস্না। জ্যাসপার তার গাঢ় সবুজ রঙের দেহে সূক্ষ্ম সোনালি রশ্মির আভা ধারণ করে, অনির্বাচনীয় শক্তির এক প্রতিচ্ছবি। আর থ্যারেনিয়াস ধূসর ছায়ায় ঘেরা তার দেহ, তার গা থেকে উদ্ভাসিত হচ্ছে এক অজেয় গাম্ভীর্য। তিনটি বিশাল ড্রাগন একত্রে মহাসমুদ্রের উপর দিয়ে উঠছে। আকাশ নিজেই তাদের পথ তৈরি করে দিচ্ছে। মহাসমুদ্রের অসীম জলরাশি তাদের প্রতিফলনে পূর্ণ। এই গন্তব্যই তাদের পরম লক্ষ্য, লন্ডন, যেখানে তাদের আগমনে ইতিহাস নতুন করে রচিত হবে। ফিওনা নিঃশব্দে কিচেন থেকে বেরিয়ে লিভিং রুমের দিকে পা বাড়ালো। চারপাশের শূন্যতা তাকে আরও বেশি অস্থির করে তুলছে। সব কিছুই অস্বাভাবিকভাবে নিস্তব্ধ, প্রায় শূন্য। এই বিশাল গ্লাস হাউস অজানা আতঙ্কে মগ্ন। ফিওনার মনে কৌতূহল আর ভয় একসাথে ঢেউ তুলছে। প্রায় ছায়ার মতো নিরন্তরঙ্গ পায়ে সে মূল দরজার কাছে গিয়ে দাঁড়ালো। দরজা খোলার জন্য কৌশল ভাবছে। একটু একটু করে আশার আলো দেখছিল যে সে এবার এই জায়গা থেকে বের হতে পারবে। ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে অ্যাকোয়ারার গভীর আর নিস্তরঙ্গ কণ্ঠস্বর ভেসে এলো। ফিওনা, এত রাতে এখানে কি করছো তুমি? ফিওনা চমকে পিছনে ফিরে তাকালো। অস্বস্তি আর লজ্জা মিশ্রিত কণ্ঠে উত্তর দিল, না, দেখছিলাম হাউসটা আজ অদ্ভুত নীরব। সবাই কোথাও চলে গেছে নাকি? অ্যাকোয়ারা তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, প্রিন্স জ্যাসপার, আলভিরা আর থারেনিয়াস বিশেষ মিশনে গিয়েছেন, তবে বাকিরা হাউসেই আছে। কৌতূহল সামলাতে না পেরে ফিওনা বলল, কিসের মিশন? এথেরিয়ানকে মুক্ত করতে। অ্যাকোয়ারার উত্তর তার ভেতর থেকে কেন অজানা তীব্র ভয়কে জাগিয়ে তুলল। ফিওনা মনটা অজান্তেই ভারী হয়ে গেল। তারা কি এই বিপজ্জনক পথে গিয়ে তার গ্র্যান্ডপার কোনো ক্ষতি করে ফেলবে? গ্র্যান্ডপার জীবনের জন্য তাহার মন আকুল হয়ে উঠল। অনন্ত শূন্যতার দিকে তাকিয়ে সে প্রার্থনা করল, প্লিজ ঈশ্বর, আমার গ্র্যান্ডপাকে ওই ভয়ঙ্কর ড্র্যাগনের হাত থেকে রক্ষা করো। ফিওনা নিঃশব্দ প্রার্থনার শব্দ অন্ধকারে আকাশের দিকে ভেসে যেতে লাগলো। গাড়ি থামতেই একে একে গাড়ি থেকে নামলো জ্যাসপার, আলভিরা আর থারেনিয়াস। তারা অন্ধকারের রাতে পরিপ্রেক্ষিতে এলিগেন্ট পোশাকে জ্বলজ্বল করছে। রাতের গাঢ়তায় ও তাদের অভিজাত রূপ প্রতিফলিত হচ্ছে। জ্যাসপারের দেহে গভীর কালো রঙের স্লিম ফিট স্যুট, আর নিচে পরিপাটি সাদা শার্ট, আর সম্মানের প্রতীক হিসাবে গাঢ় কালো টাই ঝুলছে। হাতে ধরে আছে কিছু ল্যাব নোট।
তার গাম্ভীর্যের গৌরব আরও স্পষ্ট করছে। থ্যারেনিয়াসের ধূসর স্যুটের উপর শোভিত বটল গ্রিন টাই তাকে গবেষণায় নিমগ্ন এক উচ্চকোটি বিজ্ঞানের ছাপ দিয়েছে। হাতে ধরা গবেষণার নোটপ্যাড আর আলভিরা ধূসর ব্লেজার আর কালো ট্রাউজারে হালকা স্যাটিন শার্টের আভিজাত্যে চোখে ধারালো চশমা, তার দৃপ্ত ও চঞ্চল দৃষ্টি অসীম বুদ্ধিমত্তার পরিচায়ক। ডক্টর অর্থারের ভবনের সামনে অটল অবস্থানে রয়েছে নিরাপত্তার বলয়, ভারী অস্ত্রে সজ্জিত গার্ড। সকল গার্ড অভিবাদন জানিয়ে সম্মান প্রকাশ করলেন জ্যাসপারকে, কিন্তু ডক্টর আর্থারের অনুমতি ছাড়া ভেতরে প্রবেশ নিষিদ্ধ। জ্যাসপার দৃঢ়কণ্ঠে আভিজাত্যের পরতে মোড়ানো অতুলনীয় সংলাপে বলল, মিস্টার আর্থারের কাছে জানিয়ে দিন, গ্রিসের বিখ্যাত সায়েন্টিস্ট জ্যাসপার অরিজিন তার সাথে দেখা করতে চান বিশেষ একটা কাজে। গার্ডরা মুহূর্তেই সংবিদ ফিরে পেল আর নিরবধি শ্রদ্ধায় প্রণতি জানিয়ে এগিয়ে গেল ডক্টর আর্থারের সংবাদ দেওয়ার জন্য। গার্ডরা অনুমতি নিয়ে ফিরে আসার পর তাদের আধুনিক ইলেকট্রনিক যন্ত্রের সাহায্যে প্রবেশের আগে জ্যাসপার, থ্যারেনিয়াস আর অ্যালভিরাকে নিবিড়ভাবে সার্চ করল। গার্ডদের কার্যক্ষমতা আর প্রযুক্তিগত দক্ষতা দেখে জ্যাসপারের মনে কৌতূহল জন্ম নিল, যদিও তার উদ্দেশ্যে ছিল আরও মহতী। মেইন দরজা অতিক্রম করে তারা অন্ধকার করিডোর পার হয়ে ভেতরে প্রবেশ করল। লিভিং রুমে প্রবেশ করার পরে তাদের চোখে পড়ল এক অনন্ত মার্জিত চেহারার পুরুষ, ডক্টর আর্থার ব্ল্যাক। সোফায় বসে তিনি ছিলেন একটি গাঢ় বাদামি রঙের স্যুটে, যার উপরে সাদা শার্ট আর কাঁধে ছিল উষ্ণ কাশ্মীরি সোয়েটার। জ্যাসপার তার দিকে এগিয়ে গেল, মৃদু হাসি দিয়ে ডক্টর আর্থার হাত বাড়ালেন। ওয়েলকাম মিস্টার জ্যাসপার, কাইন্ডলি বসুন আপনারা, তিনি বললেন। তার গম্ভীর কণ্ঠস্বর একদম নিখুঁত ছিল। একসাথে বসে পড়ার পর অ্যালভিরা আর থ্যারেনিয়াস চোখে ছিল সূক্ষ্ম উদ্বেগ, কিন্তু জ্যাসপার তার দৃঢ়তা বজায় রেখে কথোপকথনই সূচনা করলেন। ডক্টর আর্থার, আমি জানি আমাদের উপস্থিতি আপনার জন্য অপ্রত্যাশিত, কিন্তু আমাকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করতে আপনার এখানে আসা। ডক্টর বিষণ্ণ দৃষ্টিতে তাদের দিকে তাকালেন, কেন যেন গভীর চিন্তায় নিমজ্জিত হলেন। কিন্তু আমি যতদূর জানি গ্রিসের এমন নামে কোনো সায়েন্টিস্ট নেই। আপনি বোধহয় নতুন কোনো সায়েন্টিস্ট, আর অবশ্য এইটা হবে কারণ ইউ আর লুকিং ইয়াং ম্যান। জ্যাসপার স্বচ্ছন্দে হাসল। জি মিস্টার, আমি নতুন বিজ্ঞানী, আর এরা আমার অ্যাসিস্ট্যান্ট থ্যারেনিয়াস আর অ্যালভিরা। ডক্টর আর্থার তার গভীর চোখে তাদের দিকে তাকিয়ে রইলেন। তো বলুন, কে আলোচনার জন্য এসেছেন, আর আপনাদের আমি কিভাবে সাহায্য করতে পারি? জ্যাসপার তার বক্তব্যে স্থিরতা আনার চেষ্টা করে বলল, আমি আপনার থেকে বয়সে ছোট, তাই আপনি আমাকে তুমি করে বলুন, সমস্যা নেই। তো আমরা আসলে অত্যন্ত বিশেষ প্রকল্পের বিষয়ে আলোচনা করতে এসেছি। এটা আমাদের দুপক্ষের স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ। আমরা জানতে পেরেছি আপনি আর মিস্টার ওয়াংলি আর মিস্টার চ্যাংশিং মিলে একটা ড্রাগনকে নিয়ে গবেষণা করছেন। ডক্টর আর্থার চোখ কুঁচকে গেল। ড্রাগন? সে তো এক রহস্যময় বিষয়, তুমি কিভাবে জানলে? জ্যাসপার বিস্ময় আর বিরক্তির সংমিশ্রণে ভরা দৃষ্টিতে ডক্টর আর্থারের দিকে তাকালো। আমি কিভাবে জানলাম সেটা বড় কথা নয়, তবে এই পরিকল্পনায় আপনি আমাদেরকে সামিল করবেন।
আপনার পরবর্তী মিটিংয়ে আমরা আপনার সাথে থাকব। অসম্ভব! ডক্টর আর্থার গর্জন করে উঠলেন। আর তোমার কি যা তা বলছো? তোমাদের কথা আমি বুঝতে পারছি না। ড্র্যাগন কোথা থেকে আসবে? পৃথিবী থেকে তো ড্র্যাগন কবে বিলুপ্ত হয়ে গেছে। কী সব বলছো তোমরা? প্লিজ ডোন্ট ওয়েস্ট মাই টাইম অ্যান্ড প্লিজ লিভ নাও। জেসপার তার স্ত্রীর দৃষ্টিতে ডক্টর আর্থারকে লক্ষ্য করে বললেন, মিস্টার ব্ল্যাক, আপনার কি মনে হয় আমরা সঠিক তথ্য না পেয়েই এখানে চলে এসেছি? আপনি যেভাবে বিষয়টা অস্বীকার করছেন তা আপনার বিজ্ঞানের প্রতি অবিচল বিশ্বাসের অভাব নির্দেশ করে। ড্র্যাগনরা বিলুপ্ত নয়, তারা এখনও বিদ্যমান। আমাদের কাছে প্রমাণ রয়েছে। প্রমাণ? ডক্টর তীব্র ভঙ্গিতে বললেন, আমি বিজ্ঞান বিষয়ক তথ্য ছাড়া অন্য কিছু বুঝি না। তোমার কথাগুলো কল্পনার ফসল। এসব মন গড়া বিষয়ে আমি কোনো টাইম ওয়েস্ট করতে চাইছি না। আপনি যদি আমাদের কথায় রাজি হন, অ্যালভিরা তার কথা বলতে চেষ্টা করলেন, তাহলে আমরা এই রহস্যের আসল চিত্র ফুটিয়ে তুলতে পারব। আমাদের হাতে এমন তথ্য রয়েছে যা আপনার গবেষণাকে এক নতুন দিগন্তে নিয়ে যেতে পারে। ডক্টর আর্থার মাথা নাড়লেন, তার চোখে সংশয়। আমার কাছে সময় নেই। আমি বিজ্ঞানী, আর আমি এমন কিছুতে জড়িয়ে পড়তে চাই না যা বাস্তবে প্রতিস্থাপিত হয়নি। তাই আপনারা আমার কাছে এসে সময় নষ্ট করবেন না। থ্যারেনিয়াস ডক্টর আর্থারের দিকে তাকালো, কিছু বলার আগে গভীর শ্বাস নিল। আমাদের সম্পর্কে আপনি কি জানেন? আমরা আপনাকে এমন তথ্য দিতে পারি যা পৃথিবীর আর কোনো সায়েন্টিস্ট দিতে পারবে না। কিন্তু ডক্টর অর্থ তার ধৈর্য হারাতে বসেছিলেন। আমি আপনাদের এই বিষয়টি নিয়ে আর কোনো কথা বলতে চাই না। এক্ষুনি বিদায় হন। আপনার গবেষণা অন্য কোথাও যে করুন। তাদের মধ্যে গম্ভীরতা নেমে এলো, আর জ্যাসপার বুঝতে পারল যে তাদের পরিকল্পনার জন্য নতুন কৌশল আবিষ্কার করতে হবে। ডক্টর আর্থার আমার দিকে তাকান, জ্যাসপার স্থির কণ্ঠে বলল। ডক্টর আর্থার কিছুক্ষণ ধরে জ্যাসপারের দিকে তাকিয়ে থাকলেন, কিন্তু হঠাৎই জ্যাসপারের সবুজ চোখের গভীরতায় এক অদ্ভুত পরিবর্তন ঘটে। সেই চোখ থেকে একটা মৃদু কিন্তু প্রবল আলোর আভা বেরিয়ে এসে ডক্টর আর্থারের মস্তিষ্কে ঢুকে পড়ল। ডক্টর আর্থার প্রথমে অপ্রস্তুত হয়ে গেলেন, কিন্তু আদুরেই তার দৃষ্টিতে এক ধরনের মায়াবী অবস্থা বিরাজ করতে শুরু করলো। তার চারপাশে পৃথিবীটা ম্লান হতে শুরু করেছে, আর একমাত্র জ্যাসপারই তার পুরো দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। ডক্টর আর্থার এক অবিনশ্বর স্বপ্নের মধ্যে নিমজ্জিত হলেন। জ্যাসপারের চোখে আভা তার মস্তিষ্কের গভীরে প্রবাহিত হয়ে তার চিন্তা ভাবনাকে মুছে ফেলতে শুরু করল। এক অদ্ভুত মায়াবী জাদুর মধ্যে তিনি পড়ে গেলেন, যেখানে শুধুমাত্র জ্যাসপারের শব্দরাই তার জন্য অর্থবহ হয়ে উঠেছিল। আপনার কাছে যে তথ্য আছে তা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, জ্যাসপার বলল, তার কণ্ঠস্বর দৃঢ়। আপনি আমাদের পরিকল্পনার সহায়তা করবেন। আমরা অ্যাথেরিয়ান ড্র্যাগনকে মুক্ত করতে চাই, আর আপনি আমাদের কাছে এই কাজে সাহায্য করবেন। ডক্টর আর্থার, যিনি এখন জ্যাসপারের বশবর্তী, শুধু তার নির্দেশনা অনুসরণ করতে শুরু করলেন। হ্যাঁ, আমি তোমাদের সহায়তা করব, তিনি স্থিরভাবে সঙ্গে বললেন, যেন এটি তার নিজস্ব ইচ্ছা। এখন আমাকে আপনার পরবর্তী মিটিংয়ের সময় আর স্থানের বিষয়ে বলুন, জ্যাসপার জিজ্ঞেস করল।
তার চোখের আলো এখনও ডক্টর অর্থারের মস্তিষ্কে প্রবাহিত হচ্ছিল। ডক্টর অর্থার কিছুক্ষণ ভাবলেন, তারপর বললেন, পরবর্তী মিটিং আগামী সপ্তাহে সেন্ট্রাল লন্ডনের একটি গবেষণা প্রতিষ্ঠানে। আমি সেখানে মিস্টার ওয়াংলির সাথে দেখা করব। প্রতিদিনের আপডেট আমাকে জানাবেন। জেসপার বলল, একবার আপনি কি আপনার পার্টনারের হিসাবে আমাদের নিতে প্রস্তুত? ডক্টর অর্থার মাথা নেড়ে সম্মতি জানালেন। তার মনে কোনো সংশয় ছিল না। তিনি জ্যাসপারের নির্দেশনা গ্রহণ করতে পুরোপুরি প্রস্তুত ছিলেন। জ্যাসপার, আলভিরা আর থারেনিয়াস একে অপরের দিকে তাকিয়ে বুঝল যে তারা প্রথম ধাপে সফল হয়েছে। এবার তাদের পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুতি নিতে হবে। ডক্টর আর্থারকে হিপনোটাইজ করা ছিল তাদের প্ল্যানের একটি গুরুত্বপূর্ণ অংশ, আর এখন এই তথ্য তাদের কাজে লাগবে। জ্যাসপার ডক্টর আর্থারের কাছে একটি কার্ড দিয়ে বললেন, এটি আমার ইমেল। যোগাযোগের জন্য আপনি এটা ব্যবহার করবেন। ডক্টর আর্থার, যিনি এখনও হিপনোটাইজ অবস্থায় ছিলেন, নিঃশব্দে কার্ডটি গ্রহণ করলেন। তার চোখে কোনো ভাবনা ছিল না, শুধু একান্তভাবে জ্যাসপারের নির্দেশনা অনুসরণ করছিলেন। কিছুক্ষণ পর জ্যাসপার, আলভিরা আর থারেনিয়াসের দিকে তাকিয়ে বললেন, তোমরা গ্লাস হাউসে ফিরে যাও। আমার একটা বিশেষ কাজ আছে যে আমাকে একা শেষ করতে হবে। ঠিক আছে প্রিন্স, আলভিরা উত্তর দিল। তার কণ্ঠে উদ্বেগের ছায়া ছিল। আপনি সাবধানে থাকবেন। জ্যাসপার মাথা নেড়ে বলল, ভয় পাওয়ার কিছু নেই, আমি সঠিক সময়ে ফিরে আসব। থারেনিয়াস আলভিরার দিকে তাকিয়ে বলল, আমরা এখনই চলে যাই? প্রিন্সের নির্দেশনায় আমাদের কাজ শেষ করতে হবে। থারেনিয়াস আর আলভিরা একত্রে গাড়ির দিকে পা বাড়ালো। যখন জ্যাসপার স্থির দাঁড়িয়ে রইল, তার মনোযোগ ছিল ভবিষ্যতের প্রতি, যা এখন সম্পূর্ণরূপে তার হাতে। তাদের পরিকল্পনা বাস্তবায়নে নতুন চ্যালেঞ্জ আসবে, কিন্তু সে জানত সে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে সব কিছু সম্ভব হয়ে উঠবে। আলভিরা আর থারেনিয়াস গাড়িতে উঠে যাওয়ার পর জ্যাসপার এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে রইল। সেই এক দৃষ্টিতে সামনে তাকালো, তার মনে দৃঢ় সংকল্প নিয়ে, আর আস্তে আস্তে সেই পথ ধরে এগিয়ে গেল যা তাকে নতুন পরীক্ষার দিকে নিয়ে যাবে। মিস্টার চ্যাংশিং এখনও একটি নিঃসঙ্গ পক্ষে বন্দী। কক্ষটি অন্ধকারাচ্ছন্ন, তার শীতল অভ্যন্তরে থাকা কোনো আশার আলো প্রবেশ করতে পারে না। প্রতিদিন কয়েকজন গার্ড তার কাছে খাবার রেখে যায়, কিন্তু তাদের মুখাবয়বে কোনো সহানুভূতি বা কথা থাকে না। তারা একদৃষ্টি খাবার রেখে চলে যায়, অথচ ওয়াংলি তার সাথে দেখা করতে আসেনি। দিন গড়িয়ে যাওয়ার পরও তার কোনো পদচারণা নেই। চ্যাংশিংয়ের মনে এক ধরনের উদ্বেগ আর অধৈর্যতা দেখা দিতে শুরু করছে। তিনি জানেন তার বন্দিত্বের কারণ কেবল একটি ড্র্যাগনের শক্তি আর তার সঙ্গে সম্পর্কিত গবেষণা, অথচ এই মিসিং টিপসটি এই মিসিং পিসটি তার জীবনে এক অন্ধকারময় চিত্রের মতো রয়ে গেছে। দুদিন আগে যখন গার্ডরা খাবার নিয়ে আসে, চ্যাংশিং তাদের জিজ্ঞাসা করেছিলেন, ওয়াংলি কোথায়? কেন সে আমার সঙ্গে কথা বলতে আসছেন না? কিন্তু গার্ডরা উত্তর দিতে অস্বীকার করে, শুধুমাত্র চোখে চোখ রেখে চলে যায়। চ্যাংশিংয়ের মনের মধ্যে একটা পরিকল্পনা তৈরি হচ্ছে। সে জানে যদি তাকে মুক্তি পেতে হয় তাহলে তাকে নিজেই কিছু করতে হবে। তার শারীরিক অবস্থার অবনতি হলেও তিনি তার তথ্যের ব্যাপারে নিশ্চিত
যে কোনো মূল্যে তিনি এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে পারবেন। গার্ডদের রুটিনের প্রতি নজর রেখে তিনি একটি সুযোগের অপেক্ষায় রয়েছেন। গভীর রাতের নিস্তব্ধতা হঠাৎ করে ভেঙে পড়ে যখন আকাশে প্রতিধ্বনিত হয় একটি ভয়ঙ্কর গর্জন। অ্যালভিরা আর থেরেনিয়াস অনেক আগেই হাউসে ফিরে এসে গভীর ঘুমে নিমজ্জিত হয়েছে, কিন্তু ফিওনার চোখে ঘুমের পাতলা আবরণও নেই। বিছানায় শুয়ে শুয়ে সে গ্লাসের দেওয়ালে ভেদ করে রাতের আকাশের দিকে তাকিয়ে থাকে। তার মন কেবল অজানা চিন্তায় ভরে আসে। হঠাৎ করে নতুন করে একটি ভূমিকম্পের মতো কম্পন অনুভূত হলো। ফিওনার হৃদয় মুহূর্তের জন্য থমকে যায়, তবে সে চমকায় না। সে জানে রাতে যখন ড্রাগনরা আসে বা যায় তখনই এমনটা হওয়া স্বাভাবিক। তাদের বিশাল দেহের ভার এই পাহাড়ের স্থলকে নড়িয়ে দেয়। ফিওনার মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, গ্র্যান্ডপা ঠিক আছে তো, নাকি বিপদের সম্মুখীন হয়েছে? এই দুশ্চিন্তাগুলি তার মনকে তাড়িয়ে বেড়াচ্ছে, কিন্তু সে ভাবে কেন গ্র্যান্ডপা তার খোঁজ করছেন না? তাহলে কি জ্যাসপার তাকে এমন জায়গায় এনে রেখেছে যেখানের খোঁজ পৃথিবীর কেউই পাবে না? জ্যাসপার মাটিতে শক্ত গরনে পা রাখতেই এক ঝটকায় তার বিশাল ড্রাগন রূপ পাল্টে মানব রূপে ফিরে আসে। তবে সেই মুহূর্তে তার শরীরের অবস্থা ভালো ছিল না। পাহাড়ের চূড়ায় শুয়ে সে ধীরে ধীরে ওঠার চেষ্টা করে, কিন্তু তার প্রতিটি সংকল্প শরীরের দুর্বলতার কাছে নীতি স্বীকার করছে। হিপনোটাইজ করার সময় তার শক্তির সীমা অতিক্রম হয়ে গেছে। শ্বাস নেওয়াটাও তার জন্য কঠিন কাজ হয়ে দাঁড়ায়। এই সে অনুভব করে তার ফর্সা গায়ের রং ধীরে ধীরে সবুজে রূপান্তরিত হচ্ছে। তার ড্রাগন অভ্যন্তরে অসীম শক্তির প্রভাব প্রকাশ পাচ্ছে। গলায়, হাতে, পায়ে অস্থিরভাবে ড্রাগনের আঁশের মতো কাঁপুনি অনুভব করে। তার ঘাড়ের ট্যাটুটি সংকেত পাঠাচ্ছে, তাকে সতর্ক করছে। সে জানে তার শরীর দুর্বল হয়ে পড়েছে, আর সময়ের সাথে সাথে তো আরও খারাপ হতে পারে। তবে সাহসের অভাব নেই। জ্যাসপার নিজেকে বলল, আমি ড্রাগন প্রিন্স, আমি দুর্বল হতে পারি না। কোনো রকম বাধা আমায় থামাতে পারবে না। এক হাতে পাহাড়ের জমি ধরে সে নিজেকে টেনে তুলতে শুরু করলো। তার মনোযোগ কেন্দ্রীভূত করে আপাতত নিজের কক্ষের দিকে। ড্রাগনদের মধ্যে তার শক্তির অতিক্রম ঘটিয়ে সে এখনও তার মিশন সম্পন্ন করার জন্য প্রস্তুত। আকাশের অন্ধকারে দিকে তাকিয়ে জ্যাসপার নিজের ভেতরে রাগ আর সংকল্পের আগুন জাগিয়ে তোলে। কিন্তু আমি যে কোনো মূল্যে আমার ভাইকে রক্ষা করব। ড্রাকনিসকে দেয়া কথা আমি রাখব। পৃথিবীর কোনো দুর্বলতা আমাকে থামাতে পারবে না।